আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, মাকসুদুর রহমান শাকিল। আচ্ছা, আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু বলবেন? কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না? কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। আচ্ছা, 30+ বা 35+ হলে বলিয়েন তো মেম্বার, আমার এখানে দেখা যাচ্ছে না। 30+ বা 35+ হলে বলিয়েন তো মেম্বার, আমার এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, অসুবিধা নাই, 20 জন হলে শুরু করে দিই। অনেকে আছে পরে রেকর্ডেড ভিডিওটা দেখবে। আর আপনারা যারা আছেন, 20 জন আছেন, এনাফ। 20 জন হলে মোটামুটি কনভারসেশন করা যাবে। আপনারা প্রশ্ন করতে পারবেন বা আমি কমিউনিট কমিউনিকেট করার জন্য আসলে মানুষ পাবো। অসুবিধা নাই। আজকে যেটা অলরেডি পেজে বলে দিছি, সেটা মুদ্রাস্ফীতি এবং অর্থনীতিতে এর প্রভাব, এই জিনিসটা নিয়ে আলোচনা করব। এটা প্রায় মানে করোনার পরে, বিশেষ করে এসও 20, অফিসার জেনারেল 20 বা অফিসার ক্যাশ 20, তারপরে ওই বাংলাদেশ ব্যাংকের এডি, বাংলাদেশ ব্যাংকের অফিসার জেনারেল, মানে 2022 এবং 23-এ এই টপিক থেকে মানে প্রত্যেকটা পরীক্ষায় আসছেই। বাংলা হোক, ইংরেজি হোক, এটা বেশি ইম্পর্টেন্ট ছিল, এখনো এটা ইম্পর্টেন্ট, অতিরিক্ত আসছে এটা অনেক বেশি। কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তারপর হচ্ছে কোভিড-19 পরের যে পরিস্থিতি, সব পরিস্থিতিতে এই একটা জিনিসই বেশি আলোচিত ছিল, মুদ্রাস্ফীতি। আমেরিকার মতো দেশও মুদ্রাস্ফীতি সামাল দিতে এই যে নীতি সুধার, ওদের ইতিহাসে প্রায় 3-4 বারের উপরে চেঞ্জ করছে, যেটা ওরা কিন্তু সহজে পলিসি রেটটা চেঞ্জ করে না। এই কারণে সারা বিশ্বে বিনিময়ের মাধ্যম হিসেবে ডলারকে ইউজ করে। কারণ ডলার রেট কখনো বাড়ে কমে না, মানে অন্যান্য দেশের টাকার মান বাড়বে কমবে, কিন্তু ডলার কখনো চেঞ্জ হয় না, ডলার ফিক্সড। এই কারণে মানুষ ডলারে ইনভেস্ট করে বা আন্তর্জাতিক বাণিজ্যটা ডলারে হয়। কারণ ওইসব দেশের, মানে আমেরিকার যে ফেডারেল রিজার্ভ, ওরা কিন্তু আপনার চাইলেই মন মতো পলিসি রেটটা বাড়াই দেয় না, কমাই দেয় না, যার কারণে ওই ওদের মুদ্রা অবমূল্যায়নও সহজে হয় না। তাহলে চীনে কিন্তু মানে চীনের মুদ্রায় কিন্তু রেনমিনবি, যেটা চীনের মুদ্রায় আন্তর্জাতিক বাণিজ্যটা হয় না, তার মূল কারণ হচ্ছে ওরা ওদের খেয়াল খুশি মতো ওদের টাকার অবমূল্যায়ন করে। এই যে এক্সপোর্ট বাড়ানোর জন্য টাকার অবমূল্যায়ন করে, আবার ওই যে এক্সপোর্ট কমানোর জন্য বা ইম্পোর্ট বাড়ানোর জন্য এই যে আপনার ওদের ওদের রেনমিনবি আর কি, ওটার মান বাড়াই দেয় বা এইরকম। তো যার কারণে আসলে ডলারেই সবাই ইনভেস্ট করে বা ডলারেই মূলত আন্তর্জাতিক বাণিজ্যগুলো হয়। আজকের যেটা আলোচিত টপিক, মুদ্রাস্ফীতি এবং অর্থনীতিতে এর প্রভাব। প্রভাবটা দেখা যাচ্ছে না আলোর কারণে। মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতি একই জিনিস, আসলে ইনফ্লেশনই, মানে একই কনসেপ্ট। তো মুদ্রাস্ফীতি কি? মুদ্রাস্ফীতি হচ্ছে টাকার মান কমে যাওয়া। তো কেন কমবে? ওই যে অর্থের যোগান বেড়ে যায়, বিভিন্ন কারণে বাড়তে পারে। অর্থের মানে যেহেতু টাকার মান কমে যায়, অর্থের যোগান বেড়ে যায়, তার মানে কি পণ্য ও সেবার মূল্য বৃদ্ধি পায়। এই তিনটা জিনিস মাথা রাখলে আসলে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি সম্পর্কে, মানে প্রাইমারি যেটা লিখে আসা যায় পরীক্ষা হলে, যে টাকার মান কমে যাবে। টাকার মান কমে যাবে মানে কি, ওই যে জিনিসপত্র যেটা আগে আপনি 10 টাকা দিয়ে কিনতেন,
এখন এটা 15 টাকা দিয়ে কিনতেছে, মনে হচ্ছে যে কিরে 10 টাকা জিনিস 15 টাকা হয়েছে। জিনিসের দাম বাড়ছে কিন্তু টাকার মানটা কমছে। এই যে জিনিসের দাম বেড়ে যাবে, তারপর হচ্ছে টাকার মানটা কমে যাবে, টাকার মানটা কমে যাবে। আর অর্থের যোগান যদি বেড়ে যায়, অর্থের যোগান বেড়ে যায় বলতে মানুষের হাতে যদি টাকা বেশি চলে আসে, মানুষের হাতে যখন টাকা বেশি চলে আসবে, হতে পারে যে কেন্দ্রীয় ব্যাংক অতিরিক্ত টাকা ছাপাইছে, অথবা মানুষ ব্যাংক থেকে অতিরিক্ত খুব ইজিলি লোন নিতে পারছে, মানুষের হাতে টাকা চলে আসছে। এই জিনিসটা হচ্ছে মূল্যস্ফীতি। যদি সহজ ভাষায় বলি, মূল্যস্ফীতি হলে সমস্যাটা কি হয়? ধরেন আপনারা 3 জন মানুষ, তাদের সবার কাছে 100 টাকা আছে, প্রত্যেকের কাছে 100 টাকা আছে। ওরা বাজারে গিয়ে একটা মাছ কিনবে 80 টাকা দিয়ে, সবসময় 80 টাকা দিয়ে মাছটা কিনে। হুট করে যে কোনো একজনের হাতে টাকা চলে আসছে, সে 130 টাকার মালিক হয়ে গেছে, যে কোনো কারণে 130 টাকার মালিক হয়ে গেছে। মাছ কিন্তু বাজারে একটাই আছে, 3জন বাজারে মাছটা কিনতে গেল, তো মাছ দোকানদার মাছটা তখন আর 80-তে যখন হাঁকবে, একজন তো কিনতে হবে, তো ওই একজন যার হাতে টাকা বেশি আছে ও বলবে যে আমি 100 টাকা দিয়ে নিয়ে নিব, সে কিন্তু ওই মাছটা 100 টাকা দিয়ে কিনে নিবে। ওই 80 টাকা নিয়ে যারা বাজারে গেছে, যাদের আয় 100 টাকা ছিল, ওরা কিন্তু ওই মাছটা কিনতে পারবে না। এবং এর ফলে কি হবে, পরের দিন থেকে ওই দোকানদার কিন্তু ওই মাছের দামটা 100 বিক্রি করবে, কারণ যার 100 আছে সে নিয়ে যাবে, 80 জন আর নিতে পারবে না। এটাই মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতির যে ক্ষতিকর প্রভাব। মানুষের হাতে টাকা বেড়ে গেলে জিনিসের দাম অটোমেটিক বেড়ে যায়, কারণ যার কাছে বেশি আছে সে কিন্তু বেশি দামে জিনিসটা কিনে ফেলে, যার কারণে যার আয় ফিক্সড, ও কিন্তু আর জিনিসটা কিনতে পারে না। এটাই মূল্যস্ফীতি। তো যখন টাকার অবমূল্যায়ন হয়, মানে হচ্ছে পণ্য ও সেবার মূল্য বৃদ্ধি পায়, তারপর হচ্ছে টাকার যোগান বৃদ্ধি পায়, তারপর টাকার মানটা কমে যায়, এই অর্থনীতিতে এই অবস্থাটাকেই বলা হয় মূল্যস্ফীতি। এই অবস্থাটাই হচ্ছে মূল্যস্ফীতি। তো এটা কেন হয়? যেমন কেন্দ্রীয় ব্যাংক অতিরিক্ত টাকা ছাপায়, অতিরিক্ত টাকা ছাপায়। মনে আছে যে পদ্মা সেতু নিজের টাকায়, নিজের সেতু, আমাদের এই পদ্মা সেতু, তো এই পদ্মা সেতুতে যে বাংলাদেশের টাকা দিয়ে যে এটা বানাইছে, এটার জন্য প্রায় মানে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংক ছাপাইছে। তো ওই ছাপানো টাকা দিয়েই কিন্তু ওই যে সেতু মন্ত্রণালয়কে সরকার টাকাটা দিছে। তা আলটিমেটলি এই ছাপানো টাকাটা দিয়ে যে টাকাটা ওখানে দিছে, ওখানে যারা শ্রমিক কাজ করছে বা র মেটেরিয়াল, এই যে এই জিনিসটা পুরো প্রসেসে অনেক টাকা বিভিন্ন জনের হাতে কিন্তু ঘুরাই ফিরাই এগুলো চলে গেছে, অতিরিক্ত টাকা। এই যে 60,000 কোটি টাকা, বা বিভিন্ন সময় যে কি এক এক বছর 50-60 হাজার কোটি টাকা করে বাড়তি ছাপাইছে বিভিন্ন কারণে। পদ্মা সেতুটা একটা উদাহরণ শুধু। এই যে মানুষের হাতে অতিরিক্ত টাকা ছাপানোর কারণে এই অতিরিক্ত পরিমাণ টাকাটা মানুষের হাতে চলে গেছে। ওই মানুষের হাতে টাকাটা চলে যাওয়ার কারণে এই যে জিনিসের দামটা অটোমেটিক বেড়ে গেছে। এই যে কেন্দ্রীয় ব্যাংক যদি অতিরিক্ত টাকা ছাপায়, এটাও কিন্তু মুদ্রাস্ফীতির একটা মূল কারণ। তো মুদ্রাস্ফীতির কারণ যদি আমরা যাই, মূল কারণগুলো আজকে একটু আলোচনা করি, কি কি কারণে বাড়তে পারে, এরপর বাংলাদেশের প্রেক্ষাপটে মূল্যস্ফীতির কারণটা আলোচনা করব এরপরে। আর একটা শীট দিয়ে দিব মূল্যস্ফীতির, দুটো শীট দিব। একটা হচ্ছে মূল্যস্ফীতি কি বা এর কারণ প্রতিকার, এর প্রভাব, এটা নিয়ে একটা দিব। আর বাংলাদেশের প্রেক্ষাপটে একটা দিব, যে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কি মূল্যস্ফীতির কারণের মধ্যে আছে প্রাকৃতিক দুর্যোগ। আমি শুধু আলোচনা করে দিব, আপনারা শীট থেকে পড়ে নিয়েন। প্রাকৃতিক দুর্যোগ, পণ্য ও সেবার সরবরাহ, পণ্য ও সেবার সরবরাহ। নাম্বার 3, মুদ্রানীতি। এই পয়েন্টগুলোর এগুলো আমি আলোচনা করে দিব। মুদ্রানীতি, রাজস্ব নীতি। নাম্বার 5, উন্নয়নমূলক কাজ। তারপর হচ্ছে 6, সুদের হার। তারপর হচ্ছে 7 হচ্ছে ভর্তুকি। 8 হচ্ছে মজুরি। দেখা যাচ্ছে কিনা এটা? প্রাকৃতিক দুর্যোগের কারণে যেমন হচ্ছে এই যে কৃষি উৎপাদন যদি মানে এই যে যেমন এই যে কিছুদিন আগে ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে যে বন্যাটা হলো, তো প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি কৃষি উৎপাদন কমে যায়, ফসলের মাঠ যদি ক্ষতিগ্রস্ত, এরপর আলটিমেটলি জিনিসের দাম বেড়ে যাবে, ধানের উৎপাদন কমে যাবে, ধানের মূল্য বৃদ্ধি পাবে। এই যে
এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণেও কিন্তু মূল্যস্ফীতিটা হতে পারে। আর পণ্য ও সেবার সরবরাহ, কোনো কারণে পণ্য ও সেবার সরবরাহ ব্যবস্থাটা যদি ক্ষতিগ্রস্ত হয়, এই যেমন প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, অথবা যে কোনো কারণে একটা সিন্ডিকেট কিন্তু ধরেন এই যে পণ্য ও সেবার সরবরাহ কিন্তু একটা কৃত্রিম একটা সংকট তৈরি করে। ওরা সরবরাহটা প্রপার মানে যে একদম স্মুথ সরবরাহটা দেয় না। এই যে এখন সয়াবিন তেলের যে অবস্থা, যে 850 টাকা সয়াবিন তেল, এই যে 5 লিটারের বোতল এখন 1100-1200 টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না। এই যে সরবরাহটা কিন্তু ম্যানিপুলেট করে। এই পণ্য এই যে সেবার সরবরাহটা যদি কমে যায়, তখন কিন্তু এটা অটোমেটিক মুদ্রাস্ফীতি হবে। আর হচ্ছে মুদ্রানীতি। মুদ্রানীতিতে যদি রেপো রেট সম্পর্কে বলতে হবে। রেপো রেট যদি কম হয়, যে রেপো রেটের কারণেও কিন্তু কম হওয়ার কারণেও এই যে আপনার মূল্যস্ফীতি বৃদ্ধি পায়। যেমন হচ্ছে বাংলাদেশ ব্যাংক কিন্তু অলরেডি রেপো রেট 10% করে দিছে, এবং কি আগামী 2-1 দিনের মধ্যে, আজকে পত্রিকা দেখলাম রেপো রেটটা আর বাড়াবে না। রেপোটা কি? রেপো রেটকে নীতি সুধার বলে। এই যে মূল্যস্ফীতি মোকাবেলা করার কেন্দ্রীয় ব্যাংকের যে প্রধান হাতিয়ার, সেটা হচ্ছে রেপো রেট। রেপো রেট বাড়ায়, বা যেটাকে নীতি সুধার বলে। নীতি সুধার, এই নীতি সুধার এখন বর্তমানে 10% আছে। আরো বাড়ানোর কথা ছিল, কিন্তু এখন শোনা যাচ্ছে আর বাড়াবে না। কারণ অতিরিক্ত বাড়ালে আসলে এই যে বিনিয়োগ এবং কর্মসংস্থান কমে যায়, এটা কারণ। রেপো রেট হচ্ছে এই যে কমার্শিয়াল ব্যাংকগুলো সেন্ট্রাল ব্যাংক থেকে যে হারে টাকা ধার নেয়, যে সুদের হারে টাকাটা ধার নেয়, সেটা হচ্ছে রেপো রেট। মনে করেন এই যে রেপো রেটটা যদি কম হয়, রেপো রেটটা ধরেন কম, তো কমার্শিয়াল ব্যাংকগুলো আগে ছিল প্রায় 6-7%, 8%ও ছিল, 6%, 7% যখন ছিল। ওই যে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকগুলো কিন্তু চাইলেই, মানে ওদের টাকার প্রয়োজন, ওরা কি করবে, আপনার যে সেন্ট্রাল ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকে টাকাটা ধার নিয়ে নিবে। ধার নিয়ে মানুষের কাছে ওটা ইজিলি, মানে যদি ওটার রেট কম হয়, ওরা মানুষের কাছেও কিন্তু ওই যে বিনিয়োগ করে, যেটা মানুষের কাছেও টাকাটা ওই যে আপনার কম কম রেটেই কিন্তু ছেড়ে দেয়। আলটিমেটলি মানুষের হাতে টাকাটা বেশি চলে যায়, এবং এর ফলে কিন্তু ওই যে মানুষের হাতে টাকা বেশি যাওয়া মানে হচ্ছে মুদ্রাস্ফীতি। আর যদি রেপো রেটটা যদি বেশি হয়, এই যে এখন 10%, তার মানে প্রাইভেট ব্যাংক এখন কমার্শিয়াল ব্যাংকগুলো চিন্তা করবে, আমি বাংলাদেশ ব্যাংক থেকে 100 টাকা নিলে আমাকে 10 টাকা দিতে হচ্ছে। তার মানে আমি আমি নিজে আবার যখন বিনিয়োগ করব, মানুষের কাছে এটা ঋণ দিব, তখন কিন্তু আমি অন্তত 13-14 বা 15% রেটে যদি আমি না দিতে পারি, তাহলে তো আমার আবার প্রফিটটা থাকবে না। তো যার কারণে ওরা 10%-এ নিয়ে যখন 14-15 কমে দিতে পারে না, তখন মানুষও চিন্তা করে, কিরে বাবা, এই যে 1 লাখ টাকার লোন নিলে যদি 15,000 টাকা যদি ঋণে দিতে হয়, তো মানুষ আর ঋণটা নেয় না। তো রেপো রেট বাড়লে আলটিমেটলি ওই যে বাণিজ্যিক ব্যাংক সমূহের ঋণ প্রদানের ক্ষমতাটা কমে যায়। এই ঋণ প্রদানের ক্ষমতাটা যদি কমে যায়, মানুষের হাতে টাকাটাও কমে যাবে। মানুষের হাতে টাকাটা কমে গেলে ওই যে ঋণ প্রদানের ক্ষমতাটা কমে যায়, যখন এই যে ঋণে যখন 15% যখন হবে, প্রাইভেট ব্যাংকগুলো মানুষের কাছে টাকা দিবে, তো মানুষও কি করবে, ইন্টারেস্টেড হবে বিনিয়োগ করার জন্য। যে হয়তো দেখা গেল যে মানুষ থেকে ডিপোজিট নিবে, তখন হয়তো 12%-এ মানুষ তখন কিন্তু আগ্রহী হবে, যে 12% দিচ্ছে, 1 লাখ টাকা 12,000 টাকা লাভ দিচ্ছে, মানুষও কিন্তু ডিপোজিটটা ব্যাংকে করবে, কারণ সুদের হার তখন বেড়ে যাবে অটো। তো এই রেপো রেটের মাধ্যমে কিন্তু বাংলাদেশ ব্যাংক এই যে আপনার মুদ্রানীতি প্রণয়ন করে, বা যেটা রেপো রেট বাড়ায়, এবং এর মাধ্যমে মুদ্রাস্ফীতিটা, রেপো রেট কম হলে অটোমেটিক মুদ্রাস্ফীতিটা বা মূল্যস্ফীতিটা বেশি হয়। তারপর হচ্ছে এই যে রাজস্ব নীতি, এই যে উন্নয়নমূলক কাজে রাজস্ব নীতি হচ্ছে, মুদ্রানীতি প্রণয়ন করে কিন্তু বাংলাদেশ ব্যাংক, আর রাজস্ব নীতি হচ্ছে সরকার। এই রাজস্ব নীতির কারণে বিভিন্ন সময় বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়, বিভিন্ন এই যে আপনার কাজে এই টাকাগুলো দেশের মানুষের হাতেই চলে যায়। এই রাজস্ব নীতির ফলেও কিন্তু এই যে মানুষের হাতে টাকাটা চলে যায়, মানুষের হাতে টাকা চলে যাওয়ার কারণে অতিরিক্ত যখন চলে যাবে, তখন মুদ্রাস্ফীতি হবে। আর উন্নয়নমূলক কাজ তো এটা ওই সেম রাজস্ব নীতি, উন্নয়নমূলক কাজ। আর সুদের হার, ওই যেটা অলরেডি বলে ফেলছি, সুদের হার যদি কম থাকে, মানুষ তখন ব্যাংক থেকে ঋণ নিতে বেশি আগ্রহী হবে, এবং ইজিলি ঋণটা নিয়ে নিবে। সুদের হার আগে 6% ছিল, 9% ছিল। 9% যখন ঋণের ক্ষেত্রে 9% সুদের হার ছিল, তখন যে কেউ 1 লাখ টাকা ঋণ নিয়ে নিত, 9,000 টাকা ইন্টারেস্ট দিতে হইতো। কিন্তু এখন কিন্তু 14-15% হয়ে গেছে। 14-15% রেটে কিন্তু আগে যে 9% রেটে নিতে যতটুকু আগ্রহী হইতো, এখন কিন্তু 15% আর নিবে না। এরকম সুদের হারও যদি কম থাকে, সুদের হার কম থাকলেও কিন্তু এই যে মুদ্রাস্ফীতিটা হয়। ভর্তুকি,
যে সরকার বিভিন্ন এই যে যেমন হচ্ছে ভর্তুকি দেয়, এই যে ভর্তুকি বিভিন্ন খাতে সরকার যে ভর্তুকি দেয়, এই ভর্তুকি দেওয়ার ফলে এই যে সরকার টাকাটা ব্যয় করতেছে, কিভাবে ব্যয় করতেছে, হয়তো টাকা ছাপাইয়া ব্যয় করতেছে, 10,000 5,000 কোটি টাকা ছাপাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক থেকে অতিরিক্ত ছাপাইয়া, সরকার কিন্তু ভর্তুকিটা দিচ্ছে। এই ভর্তুকি দেওয়ার কারণে বিভিন্ন খাতে, এই যে আপনার ধরেন তেল গ্যাস সেক্টরে ভর্তুকি বা বিভিন্ন খাতে যে ভর্তুকি দিচ্ছে, এই ভর্তুকির কারণেও কিন্তু মূল্যস্ফীতিটা বাড়ে। আর মজুরি, যেটা এখন সবচেয়ে আলোচিত বিষয়, মহার্ঘ ভাতা, মানুষের বেতন বাড়ালেও কিন্তু মূল্যস্ফীতি বাড়ে, যেটা মহার্ঘ ভাতা বাড়বে জনপ্রশাসন সচিব অলরেডি ঘোষণা দিয়ে দিছে, কিন্তু এখন অর্থ মন্ত্রণালয় বা অর্থ সচিব বলতেছে কে ঘোষণা দিছে আমরা তো জানি না। কারণ এই যে যেটা প্রথম আলোতে সৌরভ হোসেন সহ বিভিন্ন কলামিস্ট কিন্তু কলাম লিখছে যে মহার্ঘ ভাতা বাড়লে এই যে আপনার মূল্যস্ফীতি বাড়বে। যেমন 2015 সালে যখন পে স্কেল দিছিল, আমার মনে আছে 15 টাকা রিক্সা ভাড়া দিনে দিনে 20 টাকা 25 টাকা হয়ে গেছিল, 10 টাকা রিক্সা ভাড়া 20 টাকা হয়ে গেছিল। কারণ সবাই বলবে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, আমাদের কি হয়েছে, আমাদের তো বেতন বাড়ে না, ওরাও সবকিছুতে যে যার ইচ্ছা মতো দাম বাড়াই দিবে। এই যে মজুরি বৃদ্ধি, মজুরি যদি বৃদ্ধি পায়, মজুরি বৃদ্ধি পেলে কিন্তু মূল্যস্ফীতিটাও অটোমেটিক বেড়ে যায়। এই এখন মূল্যস্ফীতি অতিরিক্ত বেড়ে যাবে, এই কারণে মহার্ঘ ভাতা পর্যন্ত দেওয়ার সাহস নেই, চাইলেই দিতে পারে, কিন্তু দিলে বাড়বে কিন্তু মানুষের স্যালারি 4,000 টাকা। কিন্তু এটার কারণে এটা যে অসাধু মানুষটা এটার সুযোগ নিয়ে যে পরিমাণ জিনিসের দাম বাড়াবে, এটার প্রভাব হয়ে যাবে অন্তত 8,000 টাকা, অন্তত সবকিছুতে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এই কারণে আসলে মহার্ঘ ভাতা বা পে স্কেল দিলে লাভের চেয়ে লসটাই এখন বেশি হবে। এই কারণে এই যে দিচ্ছে না, মূল্যস্ফীতির প্রভাবটা, এগুলো সবগুলো আমার যে শীট দিব, শীটের মধ্যে সবকিছু আছে, এগুলো পড়লে আমি জাস্ট একটু আলোচনা করব, এতটুকুই। এই টপিকটা ইম্পর্টেন্ট, আর বিভিন্ন ফোকাসের মধ্যে এটা না আসলেও আপনি অন্য একটা ফোকাস আসছে, ওই ফোকাসের মধ্যে কিন্তু মূল্যস্ফীতি অংশটা কিন্তু আপনি যদি পয়েন্ট দেন, এই পয়েন্টে কিন্তু চাইলে দুই একটা জিনিস কিন্তু অ্যাড করে দিতে পারেন, আপনার ফোকাস হয়তো আধা পৃষ্ঠা হয়তো লেখা হয়ে যাবে। প্রভাবটা, মূল্যস্ফীতির যে প্রভাব, প্রভাবের মধ্যে আছে যেমন জীবনযাত্রার মান, জীবনযাত্রার মানে একটা প্রভাব আছে, দুই আছে ঋণ, ঋণ, আমদানি রপ্তানি, আমদানি রপ্তানি, 4 উৎপাদন ও কর্মসংস্থান, তারপর হচ্ছে গোপন মজুদ, 5 হচ্ছে গোপন মজুদ। এগুলো আপনারা নিজেরা পড়ে নিজেরা পরীক্ষা দিবেন বা ফ্রি হ্যান্ড রাইটিং ইয়া করবেন। আর আমিও পরীক্ষা নিলে এই জিনিসগুলো মূল্যস্ফীতির উপর যখন একটা ফোকাস নিব, তখন পরীক্ষাতে যা পড়বেন, আমি 2টা শীট দিব, 2টার মধ্যে যা পড়বেন সবকিছু সামারি করে প্রশ্ন অনুযায়ী আপনি চাইলে যে মানে যেটা যেটা প্রয়োজন সেটা ইউজ করবেন। জীবনযাত্রার মান কমন স্বাভাবিক, এই যে মূল্যস্ফীতির ফলে জিনিসপত্রের দাম বেড়ে যায়, জিনিসপত্রের দাম যখন বেড়ে যায়, যাদের আয় সীমিত বা ফিক্সড, তারা কিন্তু এই যে তাদের খরচ বা ব্যয় সংকোচন করতে বাধ্য হয়, এমনকি ওরা মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারে না, এমন অবস্থা হয়। তো লাক্সারি তো দূরের কথা, এই যে জীবনযাত্রার মানে একটা বিরূপ প্রভাব পড়ে, জীবনযাত্রার মান অপুষ্টিতে ভুগে, কারণ হচ্ছে তারা তখন পুষ্টিকর খাবার, তাদের ব্যয় সংকোচন করতে গিয়ে যায়, ওরা খাবারের উপর একটা যে ক্রয় ক্ষমতা যেহেতু কমে যায়, তখন ওরা পুষ্টিকর খাবার কিনে না, যেটা একদম বেঁচে থাকার জন্য যতটুকু দরকার ততটুকু নেয়, যার কারণে অপুষ্টিতে ভুগে। তারপর হচ্ছে জীবনযাত্রা মানে প্রভাব পড়ে। তারপর হচ্ছে ঋণ, ঋণের ক্ষেত্রে মূল্যস্ফীতি, যেমন হচ্ছে আপনি একটা জিনিস দেখেন, আপনি মূল্যস্ফীতির ক্ষেত্রে ঋণ যারা নেয় তারা লাভবান হয়, যারা দেয় তাদের লস হয়। কিরকম? যারা দেয়, ধরেন আমি আমার বন্ধুকে আজকে 100 টাকা দিলাম, আজকে 100 টাকা দিলাম, বললাম যে তুই আমাকে 1 বছর পরে ফেরত দিবি। ধরেন ওই বছর, এই বছর মূল্যস্ফীতি হলো 5%, 5% মানে হচ্ছে আজকে যে জিনিস আমি 100 টাকা দিয়ে পাইছি, মূল্যস্ফীতি যেহেতু 5% হয়েছে, আগামী বছর এই সময় আমি ওই জিনিসটা 105 টাকা দিয়ে কিনতে হবে। তাহলে আমার বন্ধু আমাকে কিন্তু যখন 1 বছর পথ চলে, মানে 1 বছর পার হলো, সে আমাকে কিন্তু 100 টাকা ফেরত দিল। আলটিমেটলি কিন্তু 100 টাকা দিয়ে আমি কয় টাকা জিনিস কিনতে পারবো? 95 টাকা জিনিস কিনতে পারবো, কারণ মূল্যস্ফীতি 5%। তো আমার তো টাকা লস হয়েছে, তাহলে যে দেয় তার লস হয়েছে, আর কিন্তু যে নেয় তার লাভ হয়েছে, কারণ আমার বন্ধু 100 টাকা দিয়ে তখন কিন্তু 100 টাকার মানের জিনিস কিনে ফেলছে, দেওয়ার সময় সে 100 টাকায় ফেরত দিছে, আসলে কিন্তু 95 টাকা ফেরত দিছে, নিচে 100 টাকা দিছে 95 টাকা।
আর আমি 100 টাকা দিছি, কিন্তু আমি পাওয়ার সময় 95 টাকাই পাইছি। কারণ সে আমাকে যে 100 টাকা, আমি 1 বছর আগে যে 100 টাকা দিছি, ওই 100 টাকা দিয়ে আমি যে জিনিসটা পাইতাম, এখন ওই 100 টাকা দিয়ে ওই 100 টাকা মানের জিনিস পাই না, 95 টাকা মানের জিনিস পাই। কারণ মূল্যস্ফীতি 5 টাকাই। এই মূল্যস্ফীতি হলে একটাই সমস্যা, এই যে ব্যবসায়ীরা সমানে ঋণ নেয়। 1 কোটি টাকা ঋণ নিয়ে নিবে, কিন্তু সে হয়তো 5%, ধরেন 10% ছিল মূল্যস্ফীতি, তো তার 10% তো কমন। এখন 10% তো খাদ্য মূল্যস্ফীতি 10.72। এই যে গত মাসে এই জানুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি ছিল 10.72। আর হচ্ছে এই যে ওভারঅল মূল্যস্ফীতি ছিল 9.94 মেবি, দেখে নিয়েন একটু। এই যে 9-10 তো একবারে কমন এখন লাস্ট কয়েক মাস। তো 9-10 মূল্যস্ফীতি মানে সে 1 কোটি টাকা যদি ঋণ নেয়, 1 কোটি টাকা ঋণ নেয়, সে কিন্তু ওই যে দেওয়ার ক্ষেত্রে তোর যদি 10% হিসাব করি, সে কিন্তু 90 লাখ টাকার পরিমাণ টাকা কিন্তু ওই বছরে, যদিও 1 কোটি ফেরত দিচ্ছে, কিন্তু আসলে 90 লাখই দিচ্ছে। কারণ ইন্টারেস্ট, এই যে মূল্যস্ফীতি 10%, এইটাই। তাহলে মূল্যস্ফীতির যে প্রভাবটা কিন্তু ওই যে ঋণ গ্রহীতা যারা, তারা লাভবান হয়, কিন্তু ঋণ যারা দেয় তাদের কিন্তু লস হয়। আমদানি রপ্তানি মূল্যস্ফীতির ক্ষেত্রে দেখেন, আমদানিটা কমে যায় কিন্তু রপ্তানি বেড়ে যায়। মূল্যস্ফীতির ক্ষেত্রে রপ্তানিটা বেড়ে যায়, কারণ টাকার অবমূল্যায়ন হয়। যেমন হচ্ছে আমাদের টাকা এক সময়, এই যে $1 দাম ছিল 84 টাকা 85 টাকা ছিল, এখন সেই $1 দাম হয়ে গেছে 120 টাকা। টাকার অবমূল্যায়ন হয়েছে, আমাদের টাকার ক্রয় ক্ষমতা কমে গেছে। এই যে টাকার অবমূল্যায়ন যখন হয়েছে, এখন বিদেশি যে ইম্পোর্টার আছে, সে $1 খরচ করবে। সে বাংলাদেশ থেকে $1 দিয়ে, ধরেন আগে 85টা গেঞ্জি পাইতো, উদাহরণ 85টা গেঞ্জি পাইতো, সে কিন্তু $1 বাংলাদেশে ইনভেস্ট করবে। সে কিন্তু এখন আর 120টা গেঞ্জি পাবে, কারণ তার $1 মান ছিল আগে 85টা গেঞ্জি, এখন এখন বর্তমানে $1 মান হয়ে গেছে 120টা গেঞ্জি। তখন সে কিন্তু প্রচুর ইম্পোর্ট করবে আমাদের দেশ থেকে, মানে আমাদের এক্সপোর্ট বেড়ে যাবে। টাকার অবমূল্যায়ন হলে সবসময় রপ্তানি বেড়ে যায়। টাকার অবমূল্যায়ন, টাকার মান কমে গেলে রপ্তানি বাড়ে, কারণ সে $1 দিয়ে আগে 80টা চকলেট পাইছে, এখন $1 দিয়ে 120টা চকলেট পাচ্ছে। সে কিন্তু $1 বরং আরো বেশি বেশি ডলার ইনভেস্ট করবে, এই সুযোগ যে আমি আরো বেশি প্রোডাক্ট পাচ্ছি। এই কারণে এই যে আমদানি রপ্তানিতে কিন্তু প্রভাব পড়ে। মুদ্রাস্ফীতি হলে রপ্তানি বেড়ে যায়, আমদানি আবার কমে যায়। কারণ হচ্ছে জিনিসের দাম তো এমনিতেই বাড়তি, আমদানির দাম, সবকিছুর দাম, ওই যে টাকার অবমূল্যায়ন হওয়ার কারণে। ধরেন আগে $1 পণ্য আমদানি করতে আমার 85 টাকা খরচ হয়েছিল, এখন কিন্তু আমার 120 টাকা করে খরচ হচ্ছে। বাড়তি এই টাকা দিয়ে আমি ইম্পোর্ট করে, এমনিতে জিনিসের দাম বাড়তি, মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, এখন বাড়তি যদি আমি আনি, এটা আমি দেখা গেলো যে হয়তো আমার ওরকম সেল করতে পারবো না, কারণ ইম্পোর্টটাও কমে যায়। তারপর রপ্তানি বেড়ে যায়, উৎপাদন ও কর্মসংস্থান। এই যে মুদ্রাস্ফীতি হলে উৎপাদনটা কমে যায়, জিনিসপত্রের দাম বেড়ে যায়, যার কারণে হয়তো দেখা গেলো যে মানুষের ক্রয় ক্ষমতা কমার কারণে এই যে আপনার উৎপাদকের হয়তো ওইটা প্রোডাক্টটা ওভাবে সেল হয় না, সেল না হওয়ার কারণে তার কিন্তু লস হয়। আবার উৎপাদন কম হয়, যেমন হচ্ছে এই যে মূল্যস্ফীতি। কর্মসংস্থান, উৎপাদন যখন কমে যাবে, স্বাভাবিক সে পরের বছর তার যেহেতু লস হয়েছে, উৎপাদকের লস হয়েছে, সে কিন্তু হয়তো কর্মী ছাঁটাই করে দিবে। কর্মী ছাঁটাই করলে কিন্তু সেটা কর্মসংস্থানে গিয়েও কিন্তু এটা হিট করে। আর গোপন মজুদদারিটা বেড়ে যায়, যেটা বর্তমানে চলতেছে। বাংলাদেশে মূল্যস্ফীতি বেশি, কারণ হচ্ছে ওই কোন একটা জিনিস এখন দাম বাড়বে, যে কোনো জিনিসের দাম বেড়ে যাচ্ছে, টাকার মান কমে যাচ্ছে, মানুষের হাতে টাকা বেড়ে যাচ্ছে। তো আলটিমেট রেজাল্টটা কি করে ব্যবসায়ীরা কি করে, যে ঠিক আছে এখন এটার দাম এত, সামনে আরো বাড়বে, তাহলে এটা মজুদদারি, যেটা সয়াবিন তেল হইতে সবকিছুতে যেহেতু সামনে দাম বাড়বে, ওরা কি করে মজুদদারিটা বৃদ্ধি পায়। এগুলো হচ্ছে মূল্যস্ফীতির প্রভাব। তারপর হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উপায়। এটা একবারে কমন সেন্সে, মানে জেনারেল বাংলাদেশের ক্ষেত্রে আসলে কি কি কারণে হচ্ছে, এটা একটু পরে আলোচনা করব। 2টা শীট দিব, তো 2টা শীটের মধ্যে এটা প্রথমটা, স্বাভাবিকভাবে মূল্যস্ফীতি মানে কি বা এটার প্রভাব কি, করণীয় কি, এগুলো একবারে সিম্পল কথাবার্তা আলোচনা করতেছি। শীটগুলো পড়লেই বুঝবেন, সুন্দর করে লেখা আছে। নিয়ন্ত্রণের উপায়টা বা করণীয়, নিয়ন্ত্রণের উপায়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য কি করতে হবে। মুদ্রানীতি, এই যে মুদ্রানীতি প্রণয়ন করতে হবে। যেমন বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি আগামী কালকে পরশুর মধ্যে হয়তো মুদ্রানীতি দিবে নতুন। ওই যে যেটা বললাম মুদ্রানীতি প্রণয়ন, যেটা রেপো রেট বাড়াইতে হবে,
রেপো রেট, যেটাকে পলিসি রেটও বলে, পলিসি রেট বা নীতি সুদ হার যে কোনো নামে ডাকতে পারেন। এটা বর্তমানে 10% আছে। মানে হচ্ছে রেপো রেট মানে একটু আগে বললাম যে হারে এই যে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংক সমূহ টাকা ধার নেয়, তাদের যখন টাকা শর্টেজ হবে তারা যে রেটে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার নিবে সেটা হচ্ছে রেপো রেট। রেপো রেট যখন বাড়বে, ধরেন 10% থেকে এটা যখন 12% করে দিবে, ধরেন হয়তো একদিন পরে ধরেন বাড়াই দিল, 12% করে দিল, তার মানে কোনো একটা ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে আগে 100 টাকা নিলে 10 টাকা সুদ দিতে হইতো, এখন সে 12 টাকা সুদ দিতে হবে। তার মানে সে ওইটা কিন্তু কম নিবে, কেন্দ্রীয় ব্যাংক থেকে কম নিবে। সে কেন্দ্রীয় ব্যাংক থেকে কম নেওয়া মানে কি, মানুষের কাছে ঋণ কম দেওয়া, কারণ সে তো কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়ে মানুষের কাছে দিবে। তো মানুষের কাছে ঋণ কম দেওয়ার মানেই হচ্ছে মানুষের হাতে টাকা কম যাওয়া, মানুষের হাতে টাকা কম যাওয়া মানেই হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসা, কারণ মূল্যস্ফীতি মানেই হচ্ছে মানুষের হাতে টাকাটা বেশি যাবে। তো তো কেন্দ্রীয় ব্যাংক এই মুদ্রানীতি প্রণয়নের মাধ্যমে কিন্তু এই যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে, যেটা আমেরিকাতে করোনার পরে যে অতিরিক্ত মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি হয়েছিল ওটার কারণে 3-4 বার, মেবি এক্সাক্ট সংখ্যাটা ভুলে গেছে, আপনারা পরীক্ষায় ওরকম লিখতে পারেন, যে 4-5 বারেরও অধিক তারা এই যে ফেডারেল রিজার্ভ কিন্তু এই যে রেপো রেট বাড়াইছে, যেটা আমেরিকার ইতিহাসে অনেক বছর এটা হয় নাই। লাস্ট কবে হয়েছে আমার জানা নাই, তবে অনেক বছর এটা হয় নাই। তারা সহজে কিন্তু ওদের পলিসি রেটটা চেঞ্জ করে না। এই মুদ্রানীতি প্রণয়নের মাধ্যমে রেপো রেট বা নীতি সুদ হার বাড়ালে কিন্তু মুদ্রাস্ফীতিটা অত কমে যায়। কিভাবে কমে যায় লজিকটা কিন্তু বলে দিছি। তারপর হচ্ছে যেমন সুদের হার বৃদ্ধি করে, সুদের হার বাড়িয়ে, ওই যে ব্যাংক ঋণের সুদের হার বাড়িয়ে, এটা তো কেন্দ্রীয় ব্যাংক বাড়াবে না, এটা আসলে কেন্দ্রীয় ব্যাংকের সাথে রিলেটেড। যখন পলিসি রেট কেন্দ্রীয় ব্যাংক বাড়ায় দিবে, কেন্দ্রীয় ব্যাংক থেকে ওরা যে রেটে নিচ্ছে মানুষের কাছে নিতে তো তার চেয়ে বেশি রেটে নিবে, তো রেটটা যদি বাড়তি হয় মানুষের কাছে দিতেও বাড়তি দিবে। এই সুদের হার যদি বাড়াই দেওয়া হয়, এই যে বর্তমানে সুদের হার প্রায় মার্কেটের উপর ছেড়ে দিছে, প্রায় 13 থেকে 15% হয়ে গেছে। এই যে সুদের হার যখন বেড়ে যাবে, সুদের হার বাড়ালে মানুষ ব্যাংক থেকে ঋণ কম নিবে, ঋণ কম নিলে তখন কিন্তু আলটিমেটলি এই যে মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণে আসবে। কিন্তু এটার একটা নেগেটিভ একটা দিক আছে, সুদের হার যদি অতিরিক্ত বাড়াই দেয়, সুদের হার আমি ইচ্ছা করলে কি আমি রেপো রেট বাড়াই দিব, এই যে আগে এই যে আওয়ামী লীগ সরকারের আমলে তখন যে 7 থেকে 8%-এর মতো ছিল, অলওয়েজ এটার মধ্যে ঘোরাঘুরি করতো। এখন তো এই যে নতুন পরিস্থিতিতে আপনার 10% করে ফেলছে, এই যে 75 বেসিস পয়েন্ট বাড়াইছিল মেবি, হ্যাঁ 10% করে দিছে। তো এখন এটাকে 12 করে দিলে, 13 করে দিলে, 14 করে দিলে কি কোনো অসুবিধা আছে? আমার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে, আমি ইচ্ছা মতো রেট বাড়াই দিব, এতে তো লস আছে। কারণ হচ্ছে যখন অতিরিক্ত নীতি সুদের যখন অতিরিক্ত বাড়বে, নীতি সুদের সাথে রিলেটেড সুদের হারও বাড়ে যাবে। তো সুদের হার যখন বেড়ে যাবে, কারণ আমাদের বাংলাদেশে যত শিল্প প্রতিষ্ঠান আছে ওরা কিন্তু ব্যাংক থেকে ঋণ নিয়েই কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান চালায় বা এই যে শিল্পে বিনিয়োগ করে। তো যখন সুদের হার যখন অতিরিক্ত বেড়ে যাবে, সুদের হার অতিরিক্ত বাড়লে তারা কিন্তু ওই বাড়তি সুদের হারে কিন্তু তারা ব্যাংক থেকে ঋণ নিবে, যার কারণে ঋণ নিতে আগ্রহী হবে না। কারণ হচ্ছে এত টাকা ইন্টারেস্টে আমি ঋণ নিলে আমার তো পোষাবে না, কারণ আমার তো লাভও উঠে আসতে হবে। তো যার কারণে ওরা ব্যাংক থেকে ঋণ নিবে কম, ব্যাংক থেকে ঋণ যদি না নেয় তাহলে শিল্পে বিনিয়োগও হবে কম, শিল্পে বিনিয়োগ হবে কম, শিল্পে যদি বিনিয়োগ কমে যায় শিল্পে বিনিয়োগ কম হবে। আর শিল্পে যদি বিনিয়োগ কম হয়ে যায়, শিল্পে বিনিয়োগ কম হলে কি হয়, কর্মসংস্থান হ্রাস পাবে। কারণ হচ্ছে ওরা কর্মী ছাঁটাই করবে, নতুন কলকারখানা ব্যবসা প্রতিষ্ঠান এনলার্জ করবে না, নতুন নতুন কারখানা খুলবে না, যা আছে এটার মধ্যে প্রোডাকশনটা কমাই দিবে। কারণ হচ্ছে ওর তো এখন ওই যে ব্যাংক থেকে লোন পাই সে র মেটেরিয়াল গুলো আমদানি করতে হবে বা কিনতে হবে, ওই র মেটেরিয়ালও সে কিনতে পারতেছে না কারণ তার কাছে টাকা নাই, ব্যাংক থেকে নিয়ে কিন্তু এখন ব্যাংকেরও রেট বেশি। আলটিমেটলি শিল্পে বিনিয়োগ কম হবে, যার কারণে বেকারত্ব বেড়ে যাবে, বেকারত্ব বেড়ে যাবে, একটা অর্থনীতিতে একটা স্থবিরতা চলে আসবে, স্থবিরতা চলে আসবে। তো অর্থনীতিতে স্থবিরতা আসবে, দেখছেন এই যে দেখেন রেপো রেটটা চাইলেই কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ইচ্ছা মতো বাড়াইতে পারে না, সুদের হার চাইলেই কিন্তু মার্কেটের উপর এখন ছেড়ে দিতে পারতেছে না, বলতেছে বারবার যে সুদের হার মার্কেটের উপর ছেড়ে দিব, কিন্তু মার্কেটের উপর ছেড়ে দিলে এটা এখন 13-15 আছে, এটা 17-18 চলে যাবে, পুরো দেশের অর্থনীতি পুরো স্থবির হয়ে যাবে। এইসব কারণে এই যে মুদ্রানীতি প্রণয়নের মাধ্যমে বা বাংলাদেশ ব্যাংক কিন্তু এইভাবে এই যে এই পলিসি রেটটাকে হিট করে ইনফ্লেশনটা কন্ট্রোল করতে পারে। আবার কেন্দ্রীয় ব্যাংক কিন্তু এই যে সরাসরি ভাবে কিন্তু এই যে খোলা বাজার থেকে, খোলা বাজার মানে হচ্ছে
এই যে সরকারি যে বন্ড বিক্রি, খোলা বাজার থেকে কিন্তু এই যে প্রাইস বন্ড, এই যে বন্ড বিক্রি করার মাধ্যমে বন্ড বন্ড তারপর হচ্ছে এই যে আপনার ট্রেজারি বন্ড, প্রাইস বন্ড গুলা, প্রাইস বন্ড, ট্রেজারি বন্ড, তারপর ঋণপত্র, এগুলো কিন্তু এগুলো যখন এই যে ধরেন এই সঞ্চয়পত্র, ধরেন কিভাবে করতে পারে যে মানুষের হাতে টাকাটা কিভাবে মানে ব্যাংক নিয়ে নেয়। সঞ্চয়পত্রের রেট বাড়াইছে কিন্তু কিছুদিন আগে। সঞ্চয়পত্রের রেট কিন্তু আগে মেবি 12-13%, 12%-এর নিচে ছিল, এখন কিন্তু 13 করে দিছে। এটা করার উদ্দেশ্যটা কি? সঞ্চয়পত্রের রেট যদি ধরেন একটা সঞ্চয়পত্রে 13% রেট লাভ দিচ্ছে, তখন মানুষ চিন্তা করবে 1 লাখ টাকা আমি ইনভেস্ট করলে আমি 1,30,000, এই যে 13%, 1,13,000 টাকা পাচ্ছি। আগে যেটা হয়তো 1,10,000 ছিল, 8,000 ছিল, এরকম। এখন মানুষের মধ্যে এই সাইকোলজিটা কাজ করবে, ঠিক আছে তাহলে আমার কাছে যে বালিশের নিচে ঘরে আলমিরাতে যে টাকাগুলো আছে এগুলো আমি সঞ্চয়পত্র কিনে রাখি। তাহলে এই সঞ্চয়পত্র কেনার মাধ্যমে সরকার টাকাটা নিয়ে নিচ্ছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, মানুষের হাতে টাকাটা কমে যাচ্ছে, মানুষ টাকাটা ব্যাংকে রেখে দিচ্ছে। তো এই আলটিমেটলি কিন্তু মানুষের হাতে টাকা কমে যাওয়ার কারণে মানুষ খরচ করবে কম, এবং আলটিমেট রেজাল্ট হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসবে। গেল এটা। এরপর হচ্ছে রাজস্ব নীতি। মুদ্রানীতির মাধ্যমে কিন্তু এই যে যেভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়, সেম ভাবে রাজস্ব নীতির মাধ্যমে কিন্তু মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। রাজস্ব নীতির যেমন হচ্ছে কর বাড়িয়ে দিলে মানে যদি পার্সোনাল ট্যাক্স, যেটা ট্যাক্স বাড়ায় দেওয়া, তারা সরকারকে ট্যাক্স দিতে হবে বেশি, তো আলটিমেটলি মানুষ থেকে টাকাটা বেশি সরকারের কাছে চলে যাবে। মানুষের ক্রয় ক্ষমতাটা ওই যে মানে অতিরিক্ত যে জিনিস, যে হাতে টাকা থাকলে যে জিনিস কিনে ফেলা, ওই যে যেটা বললাম মাছটা 180 টাকার মাছ 100 টাকা দিয়ে কিনে ফেলা, ওরকম তখন আর পারবে না। এই যে কর বাড়িয়ে দিয়ে কিন্তু এই যে আপনার মূল্যস্ফীতি বা মানুষের হাতে টাকার পরিমাণটা নিয়ন্ত্রণ করতে পারে। তারপর হচ্ছে ভর্তুকি, উৎপাদন খাতে ভর্তুকি বাড়িয়ে। এই যে মূল্যস্ফীতি হয় মূলত কেন? এই যে উৎপাদন যদি কমে যায়, প্লাস হচ্ছে জিনিসের দাম বেড়ে যায়। এখন জিনিসের দাম কমানো যায়, দা প্রোডাকশন ইজ দ্য, একটা কোটেশন আসে, প্রোডাকশন ইজ দ্য অনলি আনসার টু ইনফ্লেশন কমানোর একেবারে সবচেয়ে বড় মহা ঔষধ হচ্ছে প্রোডাকশন। আপনি যদি উৎপাদন বাড়ান, চালের দাম বেড়ে গেছে, আপনি চালের উৎপাদন বাড়ান, চালের দাম কমে যাবে। ফুলকপির দাম গত বছর অনেক বেশি ছিল, এবছর ফুলকপি এত বেশি উৎপাদন হয়েছে যে 10 টাকা, 1 টাকাও বিক্রি করতেছে না মানুষ। 15 টাকা 10 টাকা দিয়ে ফুলকপি কেজি পাচ্ছে। এটা কিন্তু আমাদের কৃষকের জন্য ক্ষতি। এটা সিন্ডিকেটের কারণে, এটা আবার আরেকটা দিক। তো প্রোডাকশনটা বাড়াইতে হবে। এখন প্রোডাকশন যদি বাড়ানো যায়, উৎপাদন খাতে ভর্তুকি বাড়িয়ে সরকার যদি ওখানে প্রণোদনা দেয়, সরকার যদি ভর্তুকি দেয়, চাল আমদানিতে যদি সরকার ভর্তুকি দেয়, তো বা চাল উৎপাদনও যদি, বা যে সার তারপর হচ্ছে এই যে বিদ্যুৎ, এগুলোতে যদি সরকার ভর্তুকি দেয়, তখন কৃষকের প্রোডাকশন যে কস্টটা ওটা কমে যাবে। কমে গেলে তখন জিনিসের দাম কমে আসবে। তো জিনিসের দাম কমে আসা মানেই তো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসা। সেম ভাবে আমদানি, যে আমাদের যেমন এখন চাল আমদানি, চালের দাম বাড়তি, তেলের দাম বাড়তি। এখন চালের দাম এবং তেলের দাম কমানো মানেই তো মূল্যস্ফীতি কমানো। এগুলোর দাম বাড়ার কারণে তো মূল্যস্ফীতি বাড়তি। এখন তেলের দাম কমানোর জন্য সরকার কি করতে পারে? এই যে তেল যে ইম্পোর্ট করবে, ইম্পোর্টের শুল্কটা, কাস্টম ডিউটিটা, এই যে শুল্কটা কমানোর মাধ্যমে, শুল্ক ছাড় দিয়েও কিন্তু মূল্যস্ফীতি কমানো যেতে পারে। শুল্ক ছাড়, এই যে তেলের শুল্ক, এই যে ইম্পোর্ট ট্যাক্স বা ইম্পোর্ট ডিউটি যেগুলো আছে, এগুলো কিন্তু আমি সরকার ওয়েভ করতে পারে যে না, এগুলো আমি নিব না। আলটিমেটলি ওগুলো নেওয়ার কারণে যে দামটা বাড়তো, ওই পরিমাণ দামটা কমে আসবে। শুল্ক ছাড় দিতে পারে আমদানি। তারপর সরকার নিজে ইম্পোর্টের ব্যবস্থা, পেঁয়াজের দাম অনেক বাড়তি, সরকার কিন্তু নিজেই কিন্তু আপনার এই যে বা সরকার নিজে তেল ইম্পোর্ট করবে বললো। তারপর এই যে পেঁয়াজ তেল, এগুলো তুরস্ক থেকে যখন করোনার পরে অনেক বেড়ে গেছিল দাম, সরকার কিন্তু নিজেই ইম্পোর্ট করছে, তো সরকারি ভাবে এগুলো আনে। তো এটা হচ্ছে আসলে মূল্যস্ফীতির সাধারণ কথা, যে স্বাভাবিক আলোচনাটা। বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে কেন বাড়তি, বাংলাদেশের কি সমস্যা, এভাবেও আসতে পারে। এটা হচ্ছে এমনি আসতে পারে, মূল্যস্ফীতি কি, মূল্যস্ফীতির কারণ, প্রভাব এবং প্রতিকার আলোচনা করো। আবার আসতে পারে যে এই যে আপনার বাংলাদেশের চলমান মূল্যস্ফীতি। আবার আমাদের সময় আসছিল বৈশ্বিক প্রেক্ষাপটে মূল্যস্ফীতি
এর কারণ এবং প্রতিকার এই টাইপেরও আসছিল বৈশ্বিক, যে কেন সারা বিশ্বে মূল্যস্ফীতি বাড়তি, কেন বাংলাদেশে বাড়তি, এক একটার কনটেক্সট এক এক রকম। আপনি ওভারঅল একটা জিস্ট নিবেন, জিস্ট নিয়ে পরীক্ষার হলে যেটা চাইছে ওই অনুযায়ী আপনি উত্তরটা করবেন। আপনারা আছেন নাকি, নাকি লাইভ কেটে গেছে এটাও তো জানি না, আমি যে বক বক করতেছি। না, পয়েন্ট বর্ণনা দিতে হবে না, অনেক সময় পয়েন্ট বর্ণনা, আপনি পয়েন্টটা লেখারই সময় পাবেন না, আপনি ওই যে অ্যারো চিহ্ন দিয়ে জাস্ট প্লেন কথাটা লিখে দিবেন। বাংলা ইংরেজি দুটোই থাকবে, হ্যাঁ। বাংলাটা তো আমি আজকে দিয়ে দিচ্ছি, আমি ইংরেজিটা 1-2 দিনের মধ্যে দিয়ে দিব, তাইলে ওভারঅল আলোচনাটা যখন বাংলা ইংরেজি দুইটাই পড়বেন তখন কিন্তু আপনি যেভাবে আসুক আপনি পরীক্ষা আনসার করতে পারবেন। হ্যাঁ, 2টা শীট দিলে ভালো হয়, অবশ্যই 2টা শীট দিব, বাংলা ইংরেজি দুইটাই দিব। সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, আপনাদের কোনো আওয়াজ নাই। তারপর হচ্ছে আমি যেমন মূল্যস্ফীতি নিয়ে যখনই আমার আসে পরীক্ষা, আমি কিন্তু কয়েকটা কোটেশন একেবারে সব সময় দিই। কোটেশন মাস্ট। এই যে প্রোডাকশন ইজ দ্য অনলি আনসার টু ইনফ্লেশন, এটা একটা কোটেশন আমি দিয়ে দিব, ওই যে পিডিএফ এ দিয়ে দিব। প্রোডাকশন যেখানে আসুক, ধরেন এই যে আমাদের যে কোনো বাংলাদেশের অর্থনীতির যে খারাপ দিক বা অর্থনীতির বর্তমান পরিস্থিতি যেটাই আসুক, আপনি কিন্তু পরীক্ষায় এই মূল্যস্ফীতি একটা পয়েন্ট যদি বের করতে পারেন, আপনি মূল্যস্ফীতি নিয়ে 1-2টা লাইন লিখে দিবেন বা একটা কোটেশন দিয়ে দিবেন, যে বা ওই যে করণীয় টাইপের, যে বর্তমানে যে জিনিসপত্রের অত্যাধিক দাম, এটার করণীয় কি, তখন আপনি বলে দিবেন যে প্রোডাকশন ইজ দ্য, কারণ জিনিসপত্র দামে বৃদ্ধির মূল কারণ তো হচ্ছে মূল্যস্ফীতি, আপনি তখন করণীয় অংশে বলে দিতে পারেন প্রোডাকশন ইজ দ্য অনলি আনসার টু ইনফ্লেশন। প্রোডাকশনটা, উৎপাদনটাই হচ্ছে ইনফ্লেশন মোকাবেলার অন্যতম পূর্বশর্ত। কারণ আপনি উৎপাদন কম বিধায় তো আপনি ইম্পোর্ট করতে হচ্ছে, ইম্পোর্ট করার জন্য অতিরিক্ত যে টাকার মান তো কম, আপনি অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে ইম্পোর্ট করার জন্য। তো আলটিমেট রেজাল্ট জিনিসের দাম কিন্তু বাড়তেই থাকতেছে। আপনি আপনি যদি প্রোডাকশনটা বাড়াই দেন, বাংলাদেশের যদি উৎপাদন খাতটা যদি চাঙা করেন, তাহলে ইম্পোর্টও করতে হবে না, আবার অতিরিক্ত প্রোডাকশনের কারণে জিনিসের দামটাও সহনীয় থাকবে। এটাই হচ্ছে ইনফ্লেশন নিয়ন্ত্রণের সবচেয়ে ফান্ডামেন্টাল যে নিডটা, প্রোডাকশন কন্ট্রোল করতে হলে। আর প্রোডাকশন এই লাইনগুলো একটু মাথায় সেট করবে, 3-4টা কোটেশন দিব এখানে, পরীক্ষা যেভাবে আসুক 4টার একটা আপনি খাওয়াইতে হবে পয়েন্ট অনুযায়ী, আবার একদম কোনো কারণ ছাড়া লিখে দিলেন তা না। আমার পছন্দের 4টা কোটেশন, এগুলো আমার মাথায়, এগুলো এমনকি এগুলো মুখস্থ, আসলে আপনি বলতে পারেন যে এগুলো কেমনে মুখস্থ করবে প্রত্যেকটা টপিকের এত, আরে আপনি সকল কোটেশনের A4 সাইজের কাগজে মূল্যস্ফীতি লিখে 4টা, তারপর হচ্ছে পরিবেশ নিয়ে 5-6টা, উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে 7-8টা, এভাবে যদি আপনি এগুলো বারবার কয়দিন পর পর যদি এগুলো একবার চোখ বুলান, আপনার এটা মুখস্থ না, এটা আপনার মেমোরিতে গেঁথে যাবে। পরীক্ষা আসলে যে কোনো ভাবেই আপনি খাওয়াইতে হবে, এগুলো খাওয়ানোর চেষ্টা করবেন। আপনি একটা পয়েন্টে হইলেও একটা কোটেশন, মনে করেন আপনার এমন একটা ফোকাস আসছে ওটার মধ্যে আপনার কোনো কোটেশন কমন নাই, কিন্তু আপনি করণীয় অংশে বা সুপারিশ বা কারণ অংশে ও ধরেন মূল্যস্ফীতি অংশটা ঢুকাতে পারছেন, মূল্যস্ফীতি আসলে আপনি মূল্যস্ফীতির কোটেশন একটা ঢুকে দিবেন, তখন তো পরীক্ষকও দেখবে যেন ও তো কোটেশন দিছে, বুঝেন নাই? এরকম একটা চালাক হইতে হয়। প্রোডাকশন ইজ দ্য অনলি আনসার টু ইনফ্লেশন। কে বলছে এটা? ওই যে শীটে দিয়ে দিব, এটা আমার মুখস্থ নাই এখন। প্রোডাকশন ইজ দ্য অনলি আনসার টু ইনফ্লেশন, ওটা ওখানে লিখছি, কোথায় দেখি, এটা 4টা প্রোডাকশন। আর এটা হচ্ছে, হ্যাঁ, সবচেয়ে বেশি আমার যেটা বেশি সবসময় লিখতাম সেটা হচ্ছে ইনফ্লেশন ইজ ট্যাক্সেশন উইদাউট লেজিসলেশন। ইনফ্লেশন ইজ ট্যাক্সেশন উইদাউট লেজিসলেশন, এটা লিখছে হচ্ছে, এটা বলছে হচ্ছে মিল্টন ফ্রিডম্যান বা ফ্রাইডম্যান যেটাই বলেন, আমি সেটি দিব। এটাই দেখেন, এই যে কত সুন্দর একটা কোটেশন,
কত সহজ, আপনি মাথার মধ্যে এটা গেঁথে নেন, পরীক্ষা আসলে যে কোনো ভাবে এটা ঢুকে দিবেন। ইনফ্লেশন ইজ ট্যাক্সেশন উইদাউট লেজিসলেশন, মানে হচ্ছে কি, ইনফ্লেশন হচ্ছে ট্যাক্স সরকার কেন নেয়, মানুষ থেকে টাকা নেওয়ার জন্য। ইনফ্লেশনটা এক ধরনের ট্যাক্স, মানুষ ট্যাক্স দিচ্ছে, কিন্তু উইদাউট লেজিসলেশন ট্যাক্স কিন্তু আরোপ করতে হলে কিন্তু আইন প্রণয়ন করতে হয়, আইনের মাধ্যমে কিন্তু মানুষ থেকে সরকার ট্যাক্সটা নেয়। কিন্তু এখানে দেখেন আপনার পকেট থেকে টাকাটা কিন্তু নিয়ে যাচ্ছে, ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছে বা মধ্যস্বত্বভোগীরা নিয়ে যাচ্ছে, কিন্তু কোনো লেজিসলেশন নাই। মানে হচ্ছে আইন প্রণয়ন ব্যতীত, হ্যাঁ, কর আরোপটাই হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি হচ্ছে আইন প্রণয়ন ব্যতীত ব্যতীত কর আরোপ। যেমন হচ্ছে প্রোডাকশন ইজ দ্য অনলি আনসার টু ইনফ্লেশন, যেমন হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের একমাত্র উপায় হচ্ছে উৎপাদন। আপনি কিন্তু চাইলে বাংলাতেও কোটেশনটা দিতে পারেন, আর বাংলা ফোকাস ইংলিশ কোটেশন দিলে মানে সমস্যা নাই, একটা দুইটা যদিও বলে যে বাংলা ফোকাস